সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন শাকিল চৌধুরী বা চেয়ারম্যান এনআরবি। শাকিল, স্বাগত আপনাকে। শিরোনাম দেখে নিচ্ছি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে কার লাভ কার ক্ষতি, ছাঁটাই পরিকল্পনায় অনেক প্রতিষ্ঠান। মানবজমিন ইসির সামনে অনেক কাজ, অপেক্ষা সংস্কারের। 28 অক্টোবরের আগে 20 লাখ গোলা বারুদ আনে হাসিনা সরকার। সমকাল জামায়াতের বর্ষী, বিএনপির জাল, স্বাস্থ্য শিক্ষা কৃষ্ণ পরিবেশে বড় ধাক্কা। আমাদের সময় সবুজ সংকেত পেলে অক্টোবরের তফসিল, পাচারের টাকা ফেরত আনতে সরকারের জোর তৎপরতা। দেশ রূপান্তর, ইসির স্বাধীনতা খর্বের সংখ্যায়, হেলিকপ্টার থেকে র্যাবের গুলির প্রমাণ মিলেছে। কালবেলা খরচ কমানোর বাহবা নিয়ে লুটপাটের আয়োজন, স্থায়ী অ্যাটর্নি সার্ভিসে বাধা দলীয় আইনজীবীরা। কালের কণ্ঠ, হরিলুটে 1423 কোটি টাকা, অংশীদারদের কার্যক্রম স্থগিত রাখতে বলল ইউএসএআইডি। আমাদের সময় আমার দেশ, নরসিংদীতে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে নিহত 2, জাহাজবাড়ি হত্যায় নেতৃত্ব দেওয়া মাসুদ এখন রংপুরে। খবরের কাগজ, ছাত্র সংসদ জটিল পরিস্থিতির শঙ্কা, ইউএসআইডির সহায়তা স্থগিত। আলোকিত বাংলাদেশ, ফেসিবাদের দূষণমুক্ত হতে চায় বাংলা একাডেমি, জোরালো হচ্ছে টিউলিপের এমপি পদ ছাড়ার দাবি। সময়ের আলো, সতর্ক নজর ঢাকার, বিভেদের হ্রাস টানতে চায় উভয় পক্ষ। করতোয়া আলোচনায় নতুন দল ও নির্বাচন, বাংলাদেশেও মার্কিন সহায়তা স্থগিত। আজকের শিরোনামের মধ্যে অনেক রকমের শিরোনাম, এর মধ্যে মার্কিন সহায়তা বন্ধের যে সিদ্ধান্তটা আসছে, বাংলাদেশেও বন্ধ হচ্ছে। বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আপনি মনে করেন? বাংলাদেশে, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে অনেক রকমের ইউএসএইড আছে, যেগুলো এই অর্গানাইজেশনের মধ্য দিয়েও হয়, এবং যুক্তরাষ্ট্রের যে তাদের মিশন আছে, এখানে যে এমবেসি আছে, তাদের মাধ্যমে হয়। সরকারের অনেক প্রোগ্রামের মধ্যেও তারা পার্টিসিপেট করে। ডেভেলপমেন্ট অনেক ওয়ার্ক আছে, ক্যাপাসিটি বিল্ডিংয়ের অনেক ওয়ার্ক আছে, সক্ষমতা বৃদ্ধির কাজ যেগুলোকে বলা হয়। যতটুকু জেনেছি, এই ঘোষণার মধ্যে শুধু এই রোহিঙ্গাদের ব্যাপারে যে আর্থিক সহায়তা কিছুটা আছে, এটা বোধহয় অব্যাহত থাকবে। আর খাদ্য সহায়তার একটা অংশ, পুরোপুরি বোধহয় সবকিছু নয়, সবকিছু এখনো খুব ভালো পরিষ্কার হয়নি। তবে আমরা বুঝি যে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হবার আগে এই জনমতটি তিনি গ্রহণ করেছেন এবং এই ম্যান্ডেটটি তিনি নিয়েছেন আমেরিকান মানুষদের কাছ থেকে। নিয়ে তিনি একটা জাতীয়তাবাদী আমেরিকান নেতা হিসেবে যা যা করা প্রয়োজন, শুধু আমেরিকাকে সামনে রেখেই, আমেরিকান ইন্টারেস্টটাকে রেখেই, উইদিন দি টেরিটরি। আমেরিকার ইন্টারেস্ট কিন্তু বিশ্বব্যাপী সবসময় ছিল, আছেও। তিনি এইটাকে অনেকটা গুছিয়ে আমেরিকার টেরিটরির মধ্যে আমেরিকানদের স্বার্থটাকে নিয়ে এসেছেন, যাতে প্রত্যেকটি আমেরিকান যেন তার বেনিফিটটা পায়। এখানে আমেরিকার ইমেজ, আমেরিকার কি বলা যায়, তার আন্তর্জাতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তার অবস্থানটাকে তিনি মুখ্য দেখছেন না। তিনি দেখছেন আর্থিকভাবে যাতে প্রতিটি আমেরিকান এবং আমেরিকা উপকৃত হয়। সেই কারণেই তিনি অনেকগুলো জায়গা থেকে কিন্তু সরে আসছেন। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সরে আসার প্রক্রিয়া শুরু করবার কথা বলেছেন। যেখানেই বাণিজ্যের সুবিধাগুলো তিনি দেখছেন, সেখানেই তিনি একটা স্টেপ নিচ্ছেন। ইভেন কানাডার সাথে তিনি বলেছেন, কানাডা যদি আপনার আরেকটা স্টেট না হয়, যদি ওরকম না, মানে কানাডার সাথে তিনি বাণিজ্যে আপনার বসাচ্ছেন, একটা ট্যাক্স বসাচ্ছেন, চায়নার সাথে বসিয়েছেন। আমাদের বাংলাদেশের আবার একটা সুবিধা এর মধ্যে আমরা করে ফেলেছি, এটা বলতে পারি আমি, একটা প্রুডেন্ট ডিসিশন হয়েছে যে মানে ব্যবসায়ী নেতা, প্রেসিডেন্ট ট্রাম্প তার সাথে সম্পর্ক রাখবার জন্য যা করা দরকার, এই সরকার একটা কাজ ভালো করেছেন, যে আপনার এলএনজি আনবার ব্যাপারে একটা চুক্তি করেছেন। ইটস এ ভেরি ফার্স্ট ওয়ান এন্ড ইজ এ বিট বিগেস্ট ওয়ান, যে কারণে বাংলাদেশের একটা বলবার জায়গা তৈরি হয়েছে যে আমরা একটা বিজনেসম্যান প্রেসিডেন্টের সাথে লিঙ্ক করতে যাচ্ছি, যেগুলো নিয়ে কিছু রাজনৈতিক কথাবার্তা আগেও ছিল, এখনো বলবৎ আছে। অভিবাসী নিয়ে কিছু সমস্যা আছে, এটাতে আমরা আক্রান্ত হব। যদিও অন্যদের তুলনায় আমরা অত বেশি নই, তবুও আমরা আক্রান্ত হব। আমাদের প্রবাসী যারা আছেন, যাদের ডকুমেন্টেশন প্রপার নেই, বা যেমন আপনার এই যে জন্মসূত্রে নাগরিকত্বের যে কথাটি তিনি বলেছেন, এটাও কিন্তু টেম্পোরারি, ইন্টারিম। তিনি কিন্তু আবার আপিল করবেন প্রেসিডেন্টের বা তার প্রশাসনের তরফ থেকে, আপিল করা হবে। আপিলে কিন্তু আবার একটা হয়তো শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্তই যাবে। তো গিয়ে ওখানে উনি আবার বেনিফিটস পাবেন কিনা একটা বিষয় আছে।
যদি অনেকগুলো মানে হিউম্যান রাইটস গ্রুপ এখানে কাজ করবে, আমেরিকাতে আবার কিন্তু ওই সরকারের সাথে সবকিছু তাল মিলে করে না, তারা মোটামুটি এই অর্গানাইজেশনগুলো কিন্তু তারা যেটা ফিল করেন এটা করেন, এটা তাদের সাংবিধানিক একটা সংকট এখানে তৈরি হওয়ার বিষয়। অনেকেই বলছিলেন যে ট্রাম্প ক্ষমতায় আসলে পরে বাংলাদেশের সাথে বিশেষ করে এই বর্তমান সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। আমি আগেও একটা অনুষ্ঠানে এরকম বলেছি যে ট্রাম্প কিন্তু যখন প্রেসিডেন্ট ছিলেন না তখন কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূসের সাথে তার একটা ব্যবস্থাপনা ছিল, সেটা হচ্ছে দুজন প্রার্থীর পক্ষে একজন বলেছেন, একজন বিপক্ষে বলেছেন। প্রেসিডেন্ট ডক্টর ইউনূস ওই সময় ডেমোক্রেটদের প্রার্থী প্রেসিডেন্টের পক্ষে বলেছেন, তার মধ্যে কিছু কথাবার্তা হয়তো কঠিনও ছিল, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আর প্রার্থী ট্রাম্পের মধ্যে কিন্তু তফাৎ হবে, এটাই স্বাভাবিক, কারণ এখন তিনি পুরো আমেরিকাকে রিপ্রেজেন্ট করছেন, আগে তিনি রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থীকে রিপ্রেজেন্ট করছিলেন। এখন এই জায়গাতে হ্যাঁ ব্যক্তিগতভাবে তার কিছুটা আবেগ কাজ করতে পারে, তবে আমি যেটা মনে করি বা আমেরিকায় অনেকেই এটা স্বীকার করবেন যারা চিন্তা ভাবনা করেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ব্যক্তির চেয়ে তার অর্থনৈতিক বিষয় এবং আমেরিকানদেরকে খুশি করবার জন্য যা করা দরকার তিনি সেটাই করবেন। এখন আমেরিকান ধরেন সিনেট, কংগ্রেস, তারপরে গভর্নর্স জায়গা, প্রত্যেকটা জায়গায় তিনি একটা বেশ বড় মার্জিনে এগিয়ে জিতেছেন এবারকার নির্বাচনে, সেটি তাকে অনেক বড় শক্তি দিয়েছে। তথাপি অনেকগুলো কাজ কিন্তু তিনি সিনেটে কংগ্রেসে গেলে তাকে কিন্তু এগুলোর একটু মোটামুটি একটা পক্ষের মধ্যে নিয়ে আসতে হবে। সেই জন্য চট করে কিন্তু একটা রাজনৈতিক অবস্থান একটি রাষ্ট্রের সাথে পরিবর্তিত হয়ে যাবে এটি আমি মনে করি। যে এফেক্টটা ইমিডিয়েটলি হবে সেটি হবে যে আর্থিক যে সংকুচন নীতিতে তিনি যাচ্ছেন, যে আমেরিকার অর্থ আমেরিকার বাইরে যাবে, মানুষজন তাদের সুবিধা গ্রহণ করবে, এতে হয়তো বিশ্ব মানবতা কিছুটা ক্ষতিগ্রস্ত হবেন, কিন্তু আমেরিকানরা তাদের ইন্ট্যাক্ট, তাদের স্বার্থটা তিনি রক্ষা করতে চেষ্টা করবেন সেখানে, সেই জায়গাতে আমরা আক্রান্ত হব। এই যে আমাদের অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেখানে আক্রান্ত হব, জেনারেল একটা জিনিস। আর এককভাবে বাংলাদেশকে নিয়ে চিন্তা করবার বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বড়ভাবে পরিবর্তন হয় না, আমেরিকার রাজনীতি অত জলদি চেঞ্জ হয় না, তবে কিছুটা পরিবর্তন করবার জন্য যে সময় দরকার এটি এখনো আসেনি, এটা বোধহয় আরেকটু অপেক্ষা করতে হবে আমাদের। এটি কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ কেন্দ্রিক নয়, আমি আগেও বলেছি অনেকবার, আমার মতামতটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ কেন্দ্রিক নয়, এটি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কোনটা হলে আমেরিকার রিপাবলিকান গভর্নমেন্টের ভালো হবে, কোনটা ডেমোক্রেট গভর্নমেন্টের ভালো হবে, সেই জায়গা থেকেই কিন্তু এটা বিবেচিত হবে মূলত। আমাদের দেশের আপনি জানেন যে মানে বিশেষ করে অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বর্তমান অর্থনীতির অবস্থা তো আপনি জানেন, ছাঁটাই পরিকল্পনা চলছে, মানে ছাঁটাই চলছে বিভিন্ন প্রতিষ্ঠানে, এটা আপনি জানেন তো খুব, এবং এতে করে এই অর্থনীতির উপর কীরকম চাপ পড়বে? অর্থনীতির অবস্থাটা আসলে খুবই মানে নাজুক। এখন আমি যদি বলি, সরকার যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন পাচ্ছেন বিভিন্নভাবে, বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্ট আর যেটাই বলি, তারা সমর্থন পাচ্ছেন কারণ ডক্টর ইউনূস খুব অ্যাক্সেস নিতে পারছেন সব জায়গাগুলোতে, তার ব্যক্তিগত অ্যাক্সেস দিয়ে রাষ্ট্রকে অ্যাক্সেস দিচ্ছেন, এই সরকার এই বেনিফিটসটা পাচ্ছে। কিন্তু এটিতে আমি একটা জিনিস খেয়াল করছি যে সরকারের ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক কর্মকাণ্ড ইনহাউস দেশের ভিতরে যেগুলো আছে এগুলোকে কিভাবে স্ট্রিমলাইনিং করা, এখন দেখেন এই জায়গাটাতে অনেক বেশি চিন্তার ব্যাপার আছে। এক হলো কিছু লোক ব্যবসার নামে দেশটাকে লুট করেছেন, কিছু ব্যাংকিং প্রতিষ্ঠান, কিছু আর্থিক প্রতিষ্ঠান এই লুটপাটে সহায়তা করেছে, এগুলোর কিছু কাজকর্ম আপনার বোধহয় নজরে আছে। কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেখানে আসছিলেন এবং বিভিন্ন ব্যাংকের সিওজরা আসছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও আসছিলেন। ওখানে অনেকগুলো কথা এসছে যে ব্যাংকগুলো লুটপাট করতে গিয়ে যারা সহায়তা করেছেন তাদের ব্যাপারে কোনো ছাড় নয়, এটা আমরা সকলেই বলি, গভর্নর নিজেও বলছিলেন এবং তিনি একেবারে ওপেন মাইকেই বলেছেন যে আমি প্রবাসীদের সহায়তা চাই, যারা দেশের জিনিস সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে এদেরকে ধরার ব্যাপারে প্রবাসীদের সহায়তা চেয়েছেন আন্তরিকভাবে। এবং তিনি বলেছেন যে অনেকগুলো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবার কথা বলেছেন, 2 সপ্তাহ আগের কথা বলছি, আজকে পত্রিকায় দেখলাম যে তিনি ইতিমধ্যে 3টি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক নিয়োজিত করেছে যে এই লুণ্ঠিত অর্থ ফেরত আনবার ব্যাপারে নিরীক্ষক হিসেবে দিয়েছেন, যারা ডিটেক্ট করবেন কোথা থেকে আনা যায়। আর চিফ অ্যাডভাইজার কিন্তু কন্টিনিউয়াসলি যেখানেই যাচ্ছেন, আমি এটাকে খুব ইতিবাচকভাবে নিচ্ছি, চিফ অ্যাডভাইজার যেখানেই যাচ্ছেন তিনি কিন্তু এই লুটের টাকা ফেরত আনবার ব্যাপারে বিদেশিদের সহায়তা কামনা করছেন, কারণ টাকাগুলো তো তাদের কাছে চলে গেছে। এগুলো ফেরত আনার ব্যাপারে যে এই একটা প্যানিক হচ্ছে ইকোনমিতে,
আবার এগুলো মানে দেখতে গিয়ে বা ধরতে গিয়ে সাধারণভাবে ব্যবসা কিন্তু জটিলতার মধ্যে পড়ে গেছে। আর ছাঁটাইয়ের যে কথাটা বলছেন, যে ছাঁটাইটাও কিন্তু কোনো না কোনোভাবে এই যে গত বেশ কিছু বছরের এই যে লুটপাট যেগুলো হলো, সেগুলোর সাথে রাজনীতির থেকে বড় জিনিস হচ্ছে সুবিধাবাদী লোকজন জড়িত ছিল। এটা কোনো রাজনৈতিক লুণ্ঠন ছিল না যে আমার একটা আদর্শ বাস্তবায়ন করবার জন্য আমার এই টাকাটা ওখানে পাঠাতে হবে, ওখানে জনমত তৈরি করতে হবে, ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না। এটি ছিল কতিপয় লোক ব্যক্তিগত লোভ লালসার কারণে রাষ্ট্রকে ব্যবহার করেছেন, রাষ্ট্রের পরিচালনা ম্যানেজমেন্টে যারা ছিলেন তাদেরকে ব্যবহার করেছেন, রাষ্ট্রপ্রধানকে ব্যবহার করেছেন, করে তারা তাদের সুবিধাগুলো আদায় করেছেন। এইগুলোর ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ডেফিনেটলি। এটা আমরা মনে করব কখনোই ছাড় দেওয়া উচিত না, কারণ সব সময় ছাড় পেতে পেতে আমরা এমন হয়েছে যে চুরি করলে আর কোনো বিচার হচ্ছে না, চুরি করে দান করে দিচ্ছে। এখন ব্যাপকভাবে মানুষের মধ্যে এটি প্রচারিত আছে, আপনিও শুনেন, আমরাও দিনের দুপুরে মানুষের সাথে কথা বলে শুনি যে মানুষ বলে যে আগে যাদেরকে চাঁদা দিত অন্য লোককে চাঁদা দিবে, দিয়ে তারা সব ঠিকঠাক করে ফেলবে। এই জিনিসটি যদি কোনোভাবে কোনো মার্সি হয়, আপনি যে এই যে আর্থিক খাতের যে বলছেন ছাঁটাই, এখানে যারা সত্যিকার অর্থে দায়ী, একটা লেভেল পর্যন্ত চিহ্নিত করে সত্যিকার অর্থে দায়ী তাদেরকে কিন্তু চিহ্নিত করে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে ফেলা ভালো। ঝুলিয়ে রাখলে কিন্তু ম্যানেজমেন্ট কোনো ওয়ার্ক করছে না, আপনার ডিপ্লোমেসিতেও কোনো ওয়ার্ক করছে না। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ প্রতিদিন খবর দিয়েছে যে স্থায়ীভাবে 41 কারখানা বন্ধ গাজীপুরে। আরো বিদেশিরাও তাদের এই লাইনে আছেন, কারণ কোথাও তারা যেমন ধরেন যে বিদেশি কাজ করতেন বা বিদেশি প্রতিষ্ঠানটা কাজ করত, সে কিন্তু আগে এই যে যখন তার প্রতিষ্ঠার পর্যায়ে সময়ে তাদেরকে নিয়ে এই কাজটা শুরু করেছে, যাদেরকে নিলে রাষ্ট্রের বা সরকারের বা এই দেশের মানুষের সুবিধাগুলো তারা পাবেন, বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস গুলো তারা নিতে পারবেন বা কাজকর্মগুলো এগুবে। এখন দেখা যাবে সেই লোকগুলো কিন্তু সব আগের আমলের পতিত সময়ের সব মানুষজন। এখন যদি যারা পিছনে ছিলেন তারা গিয়ে যদি ওখান থেকে যদি তাদেরকে তাড়াতে লাগেন, তাহলে সে কিন্তু তার ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা। এই জন্য বিদেশিরাও কিন্তু এটা চিন্তা করবেন। তো আমার মনে হয় যে এখানে সরকারের তো সকলে এই চিন্তা করবার মতো সক্ষমতা থাকবে আমি মনে করি না, কিন্তু যাদের সক্ষমতা আছে, বিশেষ করে অর্থনীতি নিয়ে চিন্তা করবার সক্ষমতা যাদের আছে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে, আপাতত যারা রাষ্ট্র চালানোর দায়িত্বে আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো তারা খুব গভীরভাবে বসা উচিত এবং ইকোনমি দিয়ে কিন্তু ইকোনমিকে রান করতে হবে। এইড দিয়ে, ফরেন এইড দিয়ে বা বিদেশি ঋণ নিয়ে কিন্তু ইকোনমি রান করার চিন্তা করলে এটা দিনান্তে। শ্রীলঙ্কা পারলো, আমরা পারছি না কেন? আমাদেরকেও পারতে হবে, কারণ আমাদেরকে পারতে হবে। কেন পারছি না? তো এখনো যে প্রথম হলো যে আপনি যদি একটা পিছনের কথায় আসেন, তাহলে সমস্যা হয়ে গেছে। যারা মিলে আমরা এই পরিবর্তনটা যারা সবাই মিলে করেছিলেন, এখন সবাই কিন্তু এক জায়গায় নেই। আপনারা ইদানিং আমরা স্টেটমেন্টসগুলো দেখছি, যারা সত্যিকার অর্থে ওই সময় জুলাই আগস্ট সময় যারা নেতৃত্ব দিয়েছিল, যাদেরকে আমরা খুব বীর মনে করেছি, এখন তারা যখন রাজনৈতিক দলগুলোর সাথে তাদের মত ভিন্নতা দেখা দিচ্ছে বিভিন্ন ইস্যুতে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল এই যে যারা কাজগুলো করেছেন, জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, সৌভাগ্যক্রমে কিছু লোক বেঁচে গেছে, আর অনেক লোক তো দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। এই সকলের ওই সময়ের অনুভূতিটাকে আমরা জাতি শ্রদ্ধা করে, সকলেই শ্রদ্ধা করে। এই শ্রদ্ধার জায়গাটা রক্ষা করতে হলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, যারা একেবারেই হিরো ছিলেন ওই সময়, তারা বোধহয় কোনো রাজনীতির মধ্যেই থাকা উচিত নয়। তারা দেশীয় জাতীয় বীর হিসেবে তারা চিহ্নিত হয়ে থাকতে পারতেন। তারা দলাদলি করতে গিয়ে কিছু কমেন্টস করতে হচ্ছে, নিজেদের অবস্থানগুলো দুর্বল হচ্ছে, এবং তাদের কিন্তু পলিটিক্যাল অর্গানাইজেশন ওই রকম স্ট্রং নেই সিচুয়েশন। এই দেশ কিন্তু এখনো দুটো বড় রাজনৈতিক দলের সাথে বিভাজিত। আপনি এখান থেকে যদি শিফট করতে হয়, প্রচুর সময় নিয়ে আপনাকে গ্রাউন্ড ওয়ার্কগুলো করতে হবে। এত সময় ইন্টারিম গভর্নমেন্ট করতে গেলে দেশের ইনভেস্টমেন্ট কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। এবং এখন অনেকেই কথা শুনে না, চিন্তা করে যে উনি কয়েকদিন আছেন, এরপরে যিনি আসবেন তার কথায় চলা ভালো, পরে কে আসবেন এটি নির্ধারিত না হলেও মোটামুটি আমরা আন্দাজ করি যে বড় দুটো রাজনৈতিক দলের একটা দল ক্ষমতায় থাকলে একটা বিরোধী দলে থাকবে, বা হয়তো আরও তৃতীয়ভাবে আরও কিছু লোকজন আগাবে। কিন্তু আমার মনে হয় যে এই বীররা এই নিজেদেরকে আরও অনেক বড় জায়গায় রাখা উচিত। তাদের দলীয় নেতা না হয়ে তারা জাতীয় নেতা হওয়া উচিত। এটা আমার অপিনিয়ন বলছি। তারা বিভিন্নতা আসতে পারে, বয়সে তারা তরুণ, তাদের সামনে অনেক সময় আছে। এই সময়টা যদি তারা যেভাবে জুলাই আগস্টের যে চিন্তা থেকে দেশটাকে তারা পরিবর্তনে নিয়ে এসছেন, এই পরিবর্তনগুলো করবার জন্য সবগুলো রাজনৈতিক, আমি যদি একটা রাজনৈতিক দল করি তো বাকিগুলোর সাথে তো আমার ভিন্নতা এখানেই হয়ে গেল। তখনই কিন্তু আমি অন্য দলের আরো 5টা দল বা আরো 20টা দল আর আমি একটা দল, তার 21 অথবা আমি 1 নম্বর হব। এই তো
তো আমি এই 21-এর এক হব কেন? আমি বলতে চাই এই যারা এই জীবন বাজি রেখে এসেছিল তাদের উচিত হলো তারা জাতীয় বীর হওয়া এবং জাতীয় আপনি ছাত্র নেতাদের কথা বলছেন। আমি এই সরকারের পুরোটাকেই বলছি এবং সরকারের মধ্যে শুধু ছাত্র নেতা কেন, এখানে পরিণত লোকজনও তো আছেন, তাদের ক্যাবিনেট মিটিং তো হয়। এই ক্যাবিনেট মিটিংগুলোতে তাদের ফিলোসফিক্যাল একটা স্ট্যান্ড থাকা উচিত। এবং একটা স্টেটমেন্ট আজকে একজন উপদেষ্টা বোধহয় বলেছেন, আমি শুনেছি যে যারা রাজনীতি করবেন তারা সরকারে থাকবেন না। আমি বলছি যে এই সরকার এমন একটা অবস্থায় থাকা উচিত যে আমরা যেটুক করা দরকার রাজনীতির স্বার্থে, স্বচ্ছ নির্বাচনের স্বার্থে, ভোটাধিকার প্রয়োগের স্বার্থে, সাধারণ মানুষের সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে, এই কাজগুলো কিন্তু পপুলার হবে। একটা রাজনৈতিক দল করার কাজ কিন্তু পপুলার হবে না। মাঠে আন্দোলন করা, গোল করা আর পুরো মাঠ খেলে আসা অনেক কঠিন। সামনের কিন্তু ফ্রন্টে যিনি থাকে তিনি গোলটা হয়তো করেন, পিছন থেকে খেলতে বলটা তার পা পর্যন্ত আনতে হয়। এই জন্য যারা পরিবর্তনটাকে 1-2 মাসের পরিবর্তন নয়, ওই পিক টাইমটাতে লিড দরকার ছিল এবং ব্যানার ছাড়া সংগ্রাম ছিল ওইটা, যে কারণে সকলে একমত হতে পেরেছিলেন। কার কত অংশগ্রহণ ছিল সেটা বড় কথা না। আমি এখানে একটা আমাদের প্রধান উপদেষ্টার একটা দাভোস ইকোনমিক ফোরামে তিনি কিন্তু একটা বক্তব্যে বলেছেন যে অপরিকল্পিত একটি সংগ্রাম, তরুণরা শেষ মুহূর্তে এসে যুক্ত হয়ে তারা এটা পিকে নিয়ে গেছে। এটা স্বাভাবিক, বয়োবৃদ্ধ লোকদের থেকে তরুণ রক্ত যখন এক হবে এক জায়গায়, এবং তারা সম্ভব হয়েছে আরও একটি কারণেও, যে তাদের কারণে তাদের মা বাবারা এটার সাথে যুক্ত হয়েছিলেন। আপনার ছেলে, আমার ছেলে, আর একজনের ছেলে, এরা যুক্ত যখন হয়েছে তখন ন্যাচারালি তার পরিবারের সমর্থনটা ওখানে গেছে। সেটাই সরকার ম্যানেজ করতে পারেন নাই আগের সরকার। এবং অনেকের অনেক ক্ষোভ বিক্ষোভ বিভিন্নভাবে আছে, বিভিন্ন লুণ্ঠন আছে, লুটতরাজ আছে, মানুষ নির্যাতিত হয়েছেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তের মধ্যে নয়। আমি আবার বারবার বলি, প্রায় এই কথাটা বলি, সব অনাচার, অন্যায্যতা, অবিচার রাষ্ট্রীয় সিদ্ধান্তে হয়নি। যে যেখানে ছিলেন তিনি তার মতো করে করেছেন, তার স্বার্থে রাষ্ট্রের সহায়তাটা তিনি নিয়েছেন। এটাই ছিল রাষ্ট্রের সহায়তাটা দেওয়াটা, এটা যৌক্তিক ছিল না, অন্যায্য ছিল, যে কারণে সব মানুষ এটার এগেইনস্টে চলে গেছে। প্রফেসর ইউনূস কি বলেছেন ওখানে? প্রফেসর ইউনূস তো বলেছেন যে এই যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন কোনো পরিকল্পনা ছিল না, কোনো নির্দিষ্ট লিডারশিপ সেটার পিছনে ছিল না, তরুণ নেতৃত্ব, ছাত্ররা। তার মানে কি উনি আগের অবস্থান থেকে সরে গেলেন? জাতিসংঘে যখন গেলেন সেপ্টেম্বর মাসে, আমিও তখন কিন্তু আপনাদের জাতিসংঘে আমরা একটা কনফারেন্স করি সবসময়, সাইডলাইন এর বহু বছর যাবত আমরা করছি, ওই সময় আমরাও ছিলাম ওখানে। ওনার বক্তব্য যখন দিচ্ছিলেন বা ক্লিন্টন ফাউন্ডেশনের বক্তব্যে তিনি একজনকে বলেছিলেন যে এই আন্দোলনের তিনি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, এবং সেখানে ছাত্রদের ভূমিকা একটাকে বড় করে এনেছিলেন। কিন্তু দাভোসের এই ইকোনমিক ফোরামের যে একটা বক্তব্যে তিনি বলেছেন যে এটা সকলের অংশগ্রহণ আছে, ছাত্ররা সামনে থেকে ছিল এবং পরিকল্পনার অধীনে হয়নি। এই কথাটা, এটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য। এটা আমি জানি না আপনিও কিভাবে দেখেন, সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু দেখি খুব পরিকল্পিত হলে আজকে কিন্তু এত অগোছালো কাজ প্রতিদিন করে নতুন করে কিন্তু কথা শুনি। এই যে আপনি আজকে একটা স্টেটমেন্ট বলতে দেখছেন যে চিফ ইলেকশন কমিশনার প্রস্তুতি নিচ্ছেন, অক্টোবর মাসে তাকে প্রস্তুতি নিতে হবে ইলেকশন করতে ডিসেম্বরে। এই যে কথাগুলো আসছে আপনি দেখেন, সিনক্রোনাইজেশন অফ দি ওয়ার্ডস এবং চিন্তার ঐকতান কিন্তু এখানে কিন্তু কাটছে। চিফ ইলেকশন কমিশনার যদি এটা বলেন তাহলে বোঝা গেল অক্টোবর ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন করবার মতো পরিস্থিতি কিন্তু চিফ ইলেকশনের কাছে আছে। আমরা কিন্তু একজন সাধারণ মানুষ কিন্তু সবার আগে চাই তার ভোটের নিশ্চয়তা, আর ভোট ব্যবস্থাপনাটা রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে সঙ্গতিপূর্ণ হওয়াটাও কিন্তু জরুরি। যদি সেটি সঙ্গতিপূর্ণ না হয়, রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো যদি সেই কনফিডেন্সে যদি না আসে, বা এই যে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা যদি ওদেরকে কনফিডেন্সে নিয়ে ইলেকশন কমিশনকেও যদি এরকম একটা, তারা আবার একটা এখনই বলা শুরু করেছেন তাদের স্বাধীনতা খর্ব হওয়ার সম্ভাবনা আছে, তাহলে পিছনে ক্ষতিটা কী ছিল? এই আলোচনাগুলো যখন আসছে, ডক্টর ইউনূসকে কিন্তু লিডার হিসেবে ভাবতে হবে, ক্যাপ্টেন্স অফ দি টিম হিসেবে তাকে ভাবতে হবে। তার ব্যক্তিগত ইমেজ এটি তিনি কম্প্রোমাইজ করবেন কিনা, এই জাতি যে আশায় মনে করেন এই সংগ্রামটা কিন্তু অনেক বেশি মানুষ চেয়েছে, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। অনেক বেশি মানুষ এই সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল, এই পরিবর্তন চেয়েছে, যে কারণে পরিবর্তনটা হয়ে গেছে, তড়িৎ হয়ে গেছে। এই হওয়ার পরে যাদের কাছে দায়িত্বটা গেছে তারা তাদের দায়িত্বের কেন্দ্রে কিন্তু ডক্টর ইউনূসকে তারা রেখেছেন। উনি কিন্তু ওই আন্দোলনের মধ্যে অনেক কিছুর মধ্যে নাই। উনাকে যখন রেখেছেন তখন কেন রেখেছেন? কারণ তার যে আন্তর্জাতিক যে অবস্থান ওইটাকে আমাদের কাজে লাগাতে হবে, এটা আমাদের কাজে লাগছে। এই কাজে ততদিন লাগবে যতদিন পর্যন্ত তিনি মানুষের সমর্থনগুলো এই সরকার তাকে ধরে রাখতে পারে। রাজনৈতিক বিরোধ কোনো কিছুর মধ্যে আমি মনে করি সরকার বা সরকারের ভিতরের কোনো প্রতিনিধি না গিয়ে, আমি একটা নির্দিষ্ট যদি ফিলোসফিতেও থাকি,
এই সরকারের পরিধির মধ্যে থেকে আমি এটাকে বলতে গেলে কিন্তু মতভিন্নতা তৈরি হবে, আরেকজন এফেক্টেড হবে, আরেকটি রাজনৈতিক দলের নেতা কর্মী বা তাদের সমর্থকরা এফেক্টেড হবে। এবং এটি এত বড় মাপে এত অল্প দিনে জুলাই আগস্টের পর থেকে নিয়ে আমি ধরলাম আরো 3 মাস ধরে না হয় ভিতর থেকে ছাত্ররা ঐক্যবদ্ধ হচ্ছিল, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর বাংলাদেশের মানুষের চরিত্র, বিশেষ করে রাজনীতি সচেতন মানুষের চরিত্র এবং তাদের কাছে গিয়ে সংগঠন তৈরি করে দিয়ে আসা খুব কঠিন। এবং প্রবাসীতে আমরা খুব হাড়ে হাড়ে টের পাই। এখানে যা কিছু ঘটে তার অনেক স্বচ্ছ চিত্র কিন্তু প্রবাসে পাওয়া যায়। কারণ এখানে অনেক কথা বলেন না কেউ, বাইরে যখন যান তিনারা হয়তো শেয়ার করেন এই কথাগুলো, তারা জানেন। আমরা দেখেছি প্রতি জায়গায় আগে যে প্রবাসীরা যে এই পরিবর্তনের সাথে বেশিরভাগ মানুষই তো ছিল, এটা বলার অপেক্ষা রাখে না, প্রবাসীদের মধ্যে অনেকেই ছিল। এখন কিন্তু তারা কিন্তু মানে সংখ্যার মধ্যে পড়ে গেছেন। যে যাকে আমি মনে করেছি নেতা, যাকে মনেছি আমি সর্বজনের, তিনি বলছেন যে তিনি এককভাবে একটা দল করতে চান। হয়তো কিছু আদর্শ তারা করবেন, সেটা ঠিক আছে, কিন্তু আমি মনে করছি বা প্রবাসীরা মনে করছেন যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে বিরোধ করে এই মুহূর্তে কোনো রাজনৈতিক মানে যদি এরকম দৃষ্টিভঙ্গি সরকারের মধ্য থেকে দেখা যায় তাহলে কিন্তু বিপদ হবে। চিফ অ্যাডভাইজার যে কথাগুলো বলেছেন, আমি দু একটা কথা একটু বলতে চাই। সেটা হলো উনি বলেছেন যে সবগুলো রাজনৈতিক দলের সাথে ঐকমত্যের ভিত্তিতে তিনি কিছু কাজ করতে, যা পরিবর্তন করবেন আমরা সম্পূর্ণভাবে, আমি মনে করি তাকে আমরা সকলে এটা এন্ডোর্স করি যে রাজনৈতিক দলগুলোই কিন্তু দেশ চালাবেন, এটাই বাস্তবতা। আরও বিভিন্ন রকমের অর্গানসগুলো আছে যারা সাপোর্ট করবে রাজনৈতিক প্রতিষ্ঠানকে। এই দুর্বল সরকার কিন্তু অনেক অর্গানসের সাপোর্ট পেয়েই কিন্তু তার সক্ষমতা। আপনি দেখেন পুলিশ নিয়ম রীতিমতো কাজ করছে না, পুলিশে করে মানে কি বলা যায় সংখ্যার দিক থেকে কম, মানসিকভাবে দুর্বল, ডিপ্লোমেসি ঠিক মতো কাজ করছে। আমি বারবার বলছি, কারণ এটা কিন্তু ফরেন অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার চাইলেই একদিনে পরিবর্তন করতে পারবেন না। অত্যন্ত উইক ডিপ্লোমেসি আমাদের সারা পৃথিবীতে। এই যে অভিবাসন নিয়ে সমস্যা হচ্ছে, হবে কিন্তু আমেরিকাতে কিন্তু প্রতিদিন কিন্তু এই অভিবাসন নিয়ে সমস্যা হবে, মানুষের মধ্যে হাহাকার তৈরি হচ্ছে। আমি মনে করি এই সরকারের সবার আগে এইসব রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো করার তাদের প্রয়োজন, কিন্তু জাতীয়ভাবে আমাদের প্রয়োজন এই অভিবাসীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া। এটি কি হতে পারে? আমাদের আমেরিকার যে কতটা মিশন আছে প্রতিটি মিশনের লিগ্যাল সাপোর্ট তৈরি করা, একজন লিগ্যাল অ্যাডভাইজার, স্টেট ভিত্তিক কিন্তু আইন আছে ওই দেশে, ফেডারেল সব আইন কিন্তু এক জায়গায় কাজ করে না। যে সকল স্টেটে বা যে সকল এলাকাতে আমাদের মিশন আছে ওই মিশন কেন্দ্রিক একটা করে লিগ্যাল সাপোর্ট টিম এবং একজন অফিসারকে ওখানে অ্যাপয়েন্ট করা উচিত যে নির্দিষ্টভাবে শুধু এই জিনিসগুলো মনিটর করবে যে আমাদের অভিবাসীদের যারা থাকছেন তাদের কি সমস্যা হবে আর যারা থাকতে পারবেন না তাদেরকে কিভাবে আরও একটু সফটওয়্যার সুবিধা দেওয়া যায়। আমি নিউ ইয়র্কে কনসুলেটের কথাবার্তা শুনেছি, তারা বলেছেন এই পর্যন্ত কিছু হয়নি, কিন্তু হবে না এটা বলবো না, কারণ শুধু মেক্সিকো দেখে যে ধরবে তা কিন্তু না, ধরবে সবাইকে। ইলিগেল যারা ওখানে কিন্তু চেহারা দেখে ধরবে না, অ্যারেস্ট তো অলরেডি মানে 500-র উপরে হয়ে গেছে এবং কন্টিনিউ করছে এটা, এবং অত্যন্ত পেনিক সিচুয়েশন। আমাদের যারা অবৈধ আছেন সংখ্যায় অনেক বেশি নয়, আমি আগেও বলেছি, এবার নিজেও বলছি, আবারও বলছি, অনেক বেশি নয়, কিন্তু যে কজনও আছে তারা কিন্তু ঝুঁকির মধ্যে, এবং এটাতে কিন্তু আমার ইকোনমিকে এফেক্ট করবে খুব। কারণ এরা কিন্তু বৈধ হোক আর অবৈধ হোক টাকা পয়সা রোজগার করেন, তারা গাড়ি চালাচ্ছেন, রেস্টুরেন্টে কাজ করছেন, দোকানে কাজ করছেন, এগুলো করে তারা কিন্তু সেভিংসটা দেশে পাঠাচ্ছেন এবং এদের সেভিংস কিন্তু বেশি আসছিল। যারা বৈধ ডকুমেন্টসগুলো নাই তাদের সেভিংস কিন্তু অনেক বেশি বাংলাদেশে এসছে, সুতরাং আমরা তাদেরকেই বেশি, তাদের কাছ থেকে টাকাটা বেশি পেয়েছি। এই টাকাটাও যদি আবার আসা কমে যায় আমার অর্থনীতিতে কিন্তু আরও চাপ বাড়াবে। আমি যে লোনগুলো পাচ্ছি বিদেশ থেকে এগুলো কিন্তু আমাকে ফেরত দিতে হবে একসময়, এটা কিন্তু আমার প্রোডাকশন নয়, এটা ইন্টিরিম একটা অ্যারেঞ্জমেন্ট ফর ইকোনমিক সলিউশন। কিন্তু এই জায়গাগুলোতে যদি আমাকে ট্যাপ করে আগাতে হয়, এখনও কিন্তু ক্ষয় হচ্ছে আর্থিক খাতে, কিন্তু চোর ছেচোরদের সহযোগীরা এখনো আছে যারা বড় আকারে চুরি করছেন। 2-4-500, 1 লাখ 2 লাখ টাকা এখন আর কোনো চিন্তা নেই, এখন 100 কোটি টাকার উপরে যখন যাবে আপনি বলবেন যে এটা হয়তো উচিত হয় নাই। রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলো, এই ব্লিডিংটা হচ্ছে, এটা বন্ধ করবার জন্য যারা গোপনে গোপনে কাজগুলো করেছেন, অনেকে দেশের বাইরে পালিয়ে আছে কিন্তু তার প্রতিষ্ঠান চলছে এখানে। আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলছি না, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তারা দেশে নাই কিন্তু চলছে, ওয়ান ম্যান শোতে কাজ হচ্ছে। এগুলোকে মানে আরও কনসালটেটিভ করা উচিত যাতে করে অর্থনৈতিক খাতগুলো শক্তিশালী থাকে, এগুলো সুষ্ঠুভাবে কাজ করে, এবং বাংলাদেশ ব্যাংক যেসব উদ্যোগ নিচ্ছেন না, কিন্তু এর জন্য তো দক্ষ সরকার দরকার। ডেফিনেটলি, আমি তো ওই যে এই কথাটাই বললাম,
তরুণদের মধ্য থেকে প্রতিনিধিত্ব নেওয়া হয়েছে। আমি কি আশা করি একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট 1 বছর বা 2 বছর আগে যে ছাত্র ছিল সে এই রকমের একটা 18 কোটি মানুষের দেশের সব কার্যক্রমে তার অভিজ্ঞতা হয়ে যাবে? আমরা তাদের আইডিয়াসগুলো নেই, আর তাদেরকে আরও কাজে লাগাবার কিন্তু পথ আছে। প্রতিটি মিনিস্ট্রি কেন্দ্রিক অথবা প্রতিটি খাত কেন্দ্রিক যদি একটা কনসালটেটিভ টিম করা যায় যারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাজ করতে পারেন, তরুণরা এই জ্ঞান গরিমাগুলো দিয়ে রাষ্ট্রকে সহায়তা করতে পারেন, এগুলো পেইড হতে পারে, এদেরকে রিমুনারেশন দিয়ে বা মাসিক ভিত্তিক দিয়ে যদি করা যায় তাহলে অনেক বেশি কাজ পাওয়া যাবে। সবাইকে মন্ত্রী উপদেষ্টা এমপি বানানোর দরকার নাই। আমার মনে হয় কিছু চিন্তা বোধহয় ইদানিং মানুষজন ভাবে যে এই চিন্তা বোধহয় হচ্ছে যে কিছু লোকজন বোধহয় এমপি মন্ত্রী হতে চান, দল করতে চান। আমার মনে হয় এই জায়গার থেকেও বড় জায়গা হলো তাদেরকে যদি ফিনান্সিয়ালি একটা রিমুনারেশনের ব্যবস্থা করে তাদেরকে রাষ্ট্রীয় কাজে যুক্ত করা যায়, কনসালটেন্ট টাইপের অথবা রিসার্চ ওয়ার্কার, এই যে অনেক কিছু করা যায় যারা আছেন তারা চিন্তা করে, তাই এটা হয়তো আমাকে আরো অনেক বেশি কাজ দিবে। শাকিল চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।